কোনোভাবেই আমার পক্ষে নীরাকে নিয়ে সংসার করা সম্ভব না। দিন যত যাবে হয়তো নীরার প্রতি আমার মায়া বাড়বে, আমি দুর্বল হয়ে যেতে পারি ওর ইমোশনের কাছে। না, তা কখনোই হতে দেওয়া যাবে না। আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়া সব দিক দিয়ে ওর চেয়ে ভালো, সুন্দরী, শিক্ষিত, স্মার্ট। বারান্দা থেকে ঘরে চলে আসলাম, এসে দেখি নীরা ঘুমিয়ে পড়েছে। শাড়িটা ওর শরীরে ঠিকমতো নেই। আমি কোনো রকমে দ্রুত ওর শাড়ির আঁচলটা ঠিক করে দিতে যাব, তখনই নীরা চোখ মেলে তাকালো। আমি হাতটা সরিয়ে নিলাম। নীরা ব্যাপারটা খেয়াল করতে পেরে নিজেই শাড়িটা ঠিক করে শুয়ে পড়লো আবার। আমি অন্যদিকে ঘুরে শুয়ে পড়লাম। নীরা বলে উঠলো, চাদরটা শরীরে টেনে নিন, খুব ঠান্ডা পড়েছে। আমি নীরার কথায় কোনো কর্ণপাত না করে চুপ করে শুয়ে থাকলাম। কিছু সময় পর নীরা নিজেই চাদরটা আমার শরীরে টেনে দিতেই ওর হাতের কাচের চুরির শব্দ আমার কানে ভেসে আসলো। নীরব ঝিরঝির বৃষ্টির শব্দের সাথে ওর চুরির শব্দটা খুব দারুণ লাগলো। অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হলো মনের ভিতর। আমি নীরার জায়গায় দিয়াকে চিন্তা করতে শুরু করলাম। আচ্ছা, দিয়াকে কি চুরিতে এত সুন্দর লাগবে? পরক্ষণেই চিন্তা করলাম, আমি এইসব কি ভাবছি? দিয়া একজন আধুনিক মেয়ে, আর আমিও একজন আধুনিক ছেলে। এইসব চিন্তা করা মোটেও ঠিক না। দিয়া ঠিকই বলে, বাংলাদেশে এসে আমার কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঠান্ডা আর বৃষ্টির কারণে খুব ভালো ঘুম হলো। দেরিতে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে বের হতেই নীরা বলল, নাস্তা রেডি করেছি, এসে খেয়ে নিন। খাবার টেবিলে যেয়ে দেখি সেমাই আর মুড়ি দেওয়া আছে। আমি বুঝতে পারলাম নীরা এইসব নাস্তা ইচ্ছে করেই রেডি করছে। ও আমার যা যা পছন্দ তা ইচ্ছে করেই করছে প্রতিদিন। প্রচন্ড রাগ উঠলো নীরার উপর। দাঁতে দাঁত চেপে খেতে বসলাম। আমার প্রিয় খাবার হবার পরেও মনে হচ্ছিল যেন পেটে যাচ্ছিল না। যতটুকু পারলাম খেয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। বন্ধুদের সাথে রাগ করে কি থাকা যায়? আমিও পারলাম না। আর বন্ধুরা তো ওই দিন ঠিকই বলেছিল, বন্ধুরা অনেক কিছুই বলতে পারে। নতুন বিয়ের পর বন্ধুরা অনেক রকম মজা করতেই পারে, কিন্তু ওরা তো জানে না আসলে আমি যে কতটা সমস্যার মাঝে আছি। ভাবতে ভাবতে বন্ধুদের ফোন দিতে শুরু করলাম। অল্প সময়ের ভিতর সব বন্ধুরা চলে আসলো। সবাইকে নিয়ে আড্ডা দিলাম। বাসায় ফিরে আসতে আসতে রাত প্রায় 12:30 বেজে গেল। কলিং বেল দিতেই নীরা এসে দরজা খুলে দিল। আমি সোজা রুমে ঢুকে গেলাম। নীরাও পিছু পিছু আসলো। এসে বলল, খাবেন না? আমি বললাম, খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। নীরা রুম থেকে বের হয়ে গেল। আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নীরা শুয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, খেয়েছো? নীরা মাথা নাড়িয়ে বলল, না। আমি আর কিছু বললাম না। বিছানায় শুয়ে শুয়ে দিয়ার সাথে চ্যাটিং করছি। অনেকক্ষণ চ্যাটিং এর পর দিয়াকে বললাম, চলো কাল কোথাও ঘুরতে যাই। দিয়া বলল, না, সম্ভব না, কাল আমার পরীক্ষা আছে ভার্সিটিতে, অন্য কোনো দিন যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এরপর কিছু সময় চ্যাটিং করে দিয়াকে বললাম, শুয়ে পড়ো, কাল পরীক্ষা, রাত জাগতে হবে না। বলে আমিও শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেল। নীরা চা নাস্তা করে দিল। আমি খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। সবাই মিলে দুপুরে লাঞ্চের জন্য গুলশানের একটা রেস্টুরেন্টের দিকে রিক্সা নিয়ে যাচ্ছি। এমন সময় দেখলাম দিয়াকে। দিয়া রিক্সা নিয়ে বনানীর দিকে যাচ্ছে, কিন্তু ওর ভার্সিটি তো বসুন্ধরায়। আমি পকেট থেকে ফোন বের করে দিয়াকে কল দিলাম। দিয়া ফোন ধরতেই আমি জিজ্ঞাসা করলাম, ভার্সিটিতে গেছো? দিয়া বলল, হ্যাঁ, এই তো ভার্সিটির সামনে। কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম। দিয়া এভাবে আমাকে মিথ্যা বলতে পারলো? কিন্তু কেনই মিথ্যা বলা? আমি কখনো ভাবতেও পারিনি দিয়া এমনটা করতে পারে। আমাকে এর কারণ খুঁজে বের করতেই হবে। বন্ধুদের বললাম, তোরা লাঞ্চ কর, আমি একটু আসতেছি, বলেই দিয়ার পিছু নিলাম। দিয়ার রিক্সা যেয়ে থামলো বনানীতে একটা মার্কেটের সামনে। আমিও একটু দূরে আমার রিক্সাটাকে থামাতে বললাম। দিয়া দাঁড়িয়ে থাকা অবস্থায় একটা কালো রঙের গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একটা ছেলে বের হতেই দিয়া দৌড়ে তার বুকে ছুটে গেল। এমন দৃশ্য দেখবো আমি কখনো ভাবিনি। শুধু যদি বুকে ছুটে যে ক্ষান্ত হতো তবুও মেনে নিতে পারতাম, কিন্তু প্রকাশ্য দিয়া সেই ছেলেটাকে কিস করলো। এমন দৃশ্য দেখার পরে কোনো প্রেমিকের পক্ষে সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না। চোখ দুটো যেন আমার বন্ধ হয়ে আসছিল। কি হচ্ছিল এসব আমার সাথে? কোনো কিছুই আমার সাথে যাচ্ছিল না, সবই যেন আমার বিপরীত। দিয়া এমনটা কি করে করতে পারলো? আমার মাথায় সে সময় কোনো কিছুই কাজ করছিল না। ইচ্ছে করছিল যে দিয়াকে প্রশ্ন করতে, কেন এমনটা করলে আমার সাথে, কিন্তু তা করতে পারলাম না। ওর প্রতি, নারীদের প্রতি প্রচন্ড ঘৃণা সৃষ্টি হয়েছিল সে সময়। ওখানে না দাঁড়িয়ে আমি সোজা বন্ধুদের কাছে চলে গেলাম। রাগে পুরো শরীর পুড়ে যাচ্ছে। ইচ্ছে করছে দিয়ার গলাটা চেপে ধরে প্রশ্ন করতে, এটাই কি তোর আধুনিকতা? কোনোভাবেই যেন নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না। না পারছিলাম পরিবারের মানুষগুলোর দেওয়া আঘাত নিতে, না দিয়ার দেওয়া আঘাতটা। সে রাতে বন্ধুদের সাথে প্রচন্ড ড্রিঙ্কস করে পুরো মাতাল হয়ে বাসায় ফিরি। কলিং বেলটা কয়েকবার চাপতেই নীরা দরজা খুলে দেয়। আমি সোজা চলে যাই রুমের ভিতরে। রুমে যেয়ে জামা কাপড় চেঞ্জ না করেই বিছানায় শুয়ে পড়ি। মাথাটা কেমন যেন ঘুরছিল। নীরাও আমার সাথে সাথে ঘরে ঢুকে নাক চেপে ধরে বলে, আপনি মদ খেয়ে এসেছেন? নীরার কথায় ওর দিকে ঘুরে তাকিয়ে দেখলাম ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে।
চোখ দুটো লাল, মনে হয় কিছু সময় আগেই কান্না করেছে। নেশাটা প্রচণ্ডভাবে ধরেছিল। ওর কথার উত্তর না দিয়ে আমি ওর দিকে চেয়ে আছি। নীরা আবার বলে উঠল, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আমি আপনাকে তো বলেইছিলাম আপনার জীবনে কোনো বাধা হয়ে দাঁড়াবো না, তারপরেও কেন আপনি এমন করছেন? বলতে বলতে আমার সামনে আসতেই আমি ওর হাত ধরে টান দিয়ে ওকে বুকের সাথে চেপে ধরি। তখন আমার মাঝে শুধু একটা জিনিসই কাজ করছিল, সব মেয়েরাই বেঈমান, বিশ্বাসঘাতক। হয়তো সেটা দিয়ার দেওয়া আঘাতের কারণেই, কিংবা নীরাকে ওই অবস্থায় দেখে আমি ওর মোহে পড়ে যাই। নীরা সে রাতে আপ্রাণ চেষ্টা করে উঠে যাবার জন্য। নীরা চেষ্টা করে নিজেকে আমার বাহুডোর থেকে ছাড়িয়ে নেবার জন্য। একটা সময় ওর সব চেষ্টা ব্যর্থ হয়, পেরে ওঠে না আমার শক্তির সাথে। সে রাতে নীরা নিজেকে বিসর্জিত করে আমার কাছে, আর আমি হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ি নীরার দেহের উপর। যখন আমার হুঁশ ফিরে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। সকালে যখন চোখ মেলে দেখলাম নীরার দেহটা আমার শরীরের উপর, তখন আমি রাতের ঘটনাটা মনে করতেই নিজেকে খুব ছোট মনে করতে শুরু করলাম। যদিও নীরা আমার স্ত্রী, কিন্তু তাকে আমি স্ত্রীর মর্যাদা দেইনি, আর তার সাথে আমি সংসারও করব না। কিন্তু রাতে যা করেছি তা খুবই অন্যায় করেছি। প্রচণ্ড অনুশোচনায় ভুগতে শুরু করলাম। আমি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তখনও নীরা ঘুমাচ্ছিল। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরি। রুমে যেয়ে দেখি নীরা বারান্দায় দাঁড়িয়ে আছে, হয়তো কান্না করছে। আমিও বারান্দায় চলে যাই। আমাকে দেখে নীরা চোখের পানি মুছে জিজ্ঞাসা করে, কখন আসলেন? আমি বলি, মাত্রই আসলাম। নীরা বলল, আপনি দাঁড়ান, আমি চা করে নিয়ে আসি। আমি নীরার হাতটা চেপে ধরে বললাম, দেখো, কাল রাতে যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত, তুমি কিছু মনে করো না। নীরা চুপ করে রইল অনেক সময়, কোনো কথা বলল না। তারপর বলল, ভুলের কিছুই হয়নি, আপনার অধিকার আছে সম্পূর্ণ আমার উপর। আমি আর কিছু বলতে পারলাম না। হয়তো সেদিন সে আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছিল। আমিও অনুশোচনায় ভুগতেছিলাম। সব দিক থেকে আমি পুরো হতাশ হয়ে গিয়েছিলাম। তাই আর দেশে থাকতে ইচ্ছে করছিল না। হতাশা থেকে মুক্তি পাবার জন্য ছুটি শেষ হবার আগেই বিদেশে চলে যাবার সিদ্ধান্ত নিলাম। নীরার সাথে তেমন কোনো কথা হতো না। নীরাও হয়তো রাগে অভিমানে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যে নীরা এত কিছুর পরেও হাসি খুশি থাকার চেষ্টা করত, সে নীরাও কেমন যেন মনমরা হয়ে গেল। ওর হাসি কান্নাকেও আমি পাথর বানিয়ে দিই। এদিকে সেদিনের পর দিয়ার সাথেও আর তেমন যোগাযোগ করতাম না। যদিও দিয়া যোগাযোগ করার চেষ্টা করতো, ফোন দিত, আমি এড়িয়ে যাবার চেষ্টা করতাম। দিয়া প্রতিদিনই ফোন দিত, কখনো আমি রিসিভ করতাম, কখনো করতাম না। নিজের ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল অনুশোচনায়। নীরার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, এটা ভেবে দিন দিন আমি মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। নীরা প্রয়োজন ছাড়া আমার সাথে আর একটা কথাও বলতো না। হঠাৎ একদিন বন্ধুদের সাথে দেখা করতে যাবার সময় বাসায় ফোন রেখে চলে যাই। বন্ধুদের সাথে যখন রাতে আড্ডা দিয়ে বাসায় ফিরি, তখন নীরা আমাকে বলে, আপনাকে একটা মেয়ে ফোন দিয়েছিল, সম্ভবত মেয়েরা আপনাকে অনেক ভালোবাসে, কাল সে আপনাকে দেখা করতে বলেছে। আমি থতমত খেয়ে যাই। আমি বুঝতে পারি যে দিয়াই ফোন দিয়েছিল। নীরাই বলতে শুরু করলো, জীবনে ভাবে চলে না, আপনি মেয়েটার সাথে দেখা করেন। মেয়েটা অনেক কান্না করেছে, মেয়েটা সত্যি সত্যিই হয়তো আপনাকে অনেক ভালোবাসে। নীরার কথায় প্রচন্ড রাগ উঠলো আমার। আমি রেগে গিয়ে নীরাকে বললাম, কিসের ভালোবাসা, কাকে ভালোবাসা বলে? তুমি যে আমাকে ভালোবাসো সেটা কি তুমি জানো? নীরা আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, আমি আপনাকে ভালোবাসি না। বলেই নীরা ছুটে চলে গেল বারান্দায়। আমিও নীরার সাথে সাথে ছুটে গেলাম। নীরা কান্না করছে। আমি বললাম, এই, কান্না করবে না। তুমি বলছো আমি যাব, কিন্তু কোনো রকম কান্না করবা না। নীরা চোখের পানি মুছতে মুছতে বলল, হ্যাঁ, আপনি আগামীকালকেই যাবেন এবং ওই মেয়ের সাথে কথা বলবেন। প্রয়োজনে যদি দুজনের কথা বলে ভালো লাগে, বিয়ে করে বাসায় নিয়ে আসবেন। আমি আপনাদের পথে বাধা হব না। তারপর আর আমাদের মাঝে এই বিষয়ে কথা হলো না। আমি দিয়াকে মেসেজ দিয়ে বললাম, কাল আমি তোমার সাথে দেখা করব। কোথায় কখন দেখা করব তা তাকে জানিয়ে দিলাম। দিয়াও বলল, ঠিক আছে, সময় মতো আসবে। তারপর আর কোনো কথা হলো না। মনে মনে ভাবলাম, ওকে সেদিনের কথা বলবো যা আমি দেখেছি। কিছু সময় পর নীরা রাতের খাবার খেতে ডাক দিল। রাতের খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। নীরাও এসে পাশে শুয়ে পড়লো। দুজনের মাঝে সে রাতে আর কোনো কথা হলো না। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফ্রেশ হয়ে বের হলাম দিয়ার সাথে দেখা করার জন্য। যেখানে দেখা করার কথা সেখানে চলে গেলাম। অপেক্ষা করতে শুরু করলাম দিয়ার আসার।